সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক আমিন আল রশিদ। আমিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। আমিন ভাই, আজও আমাদের হাতে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এগুলোর দু একটি আলোচনা করার চেষ্টা করব। এর মধ্যে একটি আছে, জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন। বিবিসির একটি প্রতিবেদনে উঠে এসেছে, ফাঁস হওয়া একটি অডিও থেকে বিবিসি এই তথ্যটি পেয়েছে। আর একটি সবচেয়ে এই মুহূর্তে গত দুদিন ধরে প্রত্যেক বছরই এই সময়টায় এসে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে হয়, বিশেষ করে ফেনীর মাতামুহুরী নদীর পানি বিপদ সীমার ঊর্ধ্বে উঠে যায় এবং সেখানে বাঁধ ভেঙে প্রতি বছর ঠিক এই সময় প্লাবিত হয়েছিল। এবং এবছরও ঠিক এই সময়ে 137 সেন্টিমিটারের উপরে 7 স্থানে, মানে বিপদ সীমার উপরে 137 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, প্লাবিত হচ্ছে এবং 7 স্থানে বাঁধ ভেঙে গেছে। এটি একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে, প্রধান নির্বাচন কমিশনাররা বলেছেন যে বিগত নির্বাচনগুলো বৈধতা দিয়েছে বিদেশি পর্যবেক্ষকরা, এবার আর তাদেরকে সেই সুযোগটি দেওয়া হবে না। তার মানে সব মিলিয়ে কি দাঁড়ায়? আমরা শুরু করতে চাই শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও নিয়ে। এই আলোচনাটা শুরু থেকেই ছিল যে জুলাই অভ্যুত্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়েছে, এ নিয়ে তো কোনো দ্বিমতের সুযোগ নাই। আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন কিংবা আন্দোলনের চলাকালীন রাস্তায় সাধারণ মানুষ এরকম যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাই সেই সংখ্যাটা 1400 প্রায়। এটি তো এখন বলা হয় এখনো পর্যন্ত হিসেবে প্রাপ্ত হিসেবে 1400। আর অনেক পুলিশ নিহত হয়েছেন। পুলিশ নিহতের সংখ্যাটা আমরা এখন পরিষ্কার না। আপনি যে জিনিসটা খেয়াল করবেন যে আওয়ামী লীগ অর্থাৎ যারা ক্ষমতাচ্যুত দল, অভ্যুত্থানের মুখে যাদের পতন হলো, তারা শুরু থেকেই এই একটি বিষয়কে ফোকাস করছে যে এই আন্দোলনে প্রচুর পুলিশ নিহত হয়েছেন। কিন্তু এই পুলিশের বিপরীতে যে 1400 মানুষ আন্দোলনকারী, 1482 প্রায় 1500, এই যে মানুষ যারা শহীদ হলেন, নিহত হলেন, তাদের বিষয়টা সচেতনভাবে আওয়ামী লীগ এড়িয়ে যাচ্ছে এবং তারা বারবার বলছে যে এটি হচ্ছে ষড়যন্ত্র। আমি দুভাবে আলোচনাটা করতে চাই। যে প্রথমত, যখন একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়, সেই সরকারটি ধরেন ফ্যাসিস্ট না, সেই সরকারটি ধরেন কর্তৃত্ববাদী না, খুবই গণতান্ত্রিক সরকার। গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন হতে পারে। যখন যে সরকার থাকে, তার যারা বিরোধী দল, তার যারা বিরোধী শক্তি, তারা সবসময় চাইবে এই সরকার বিপদে পড়ুক, কোনো না কোনো ভাবে সরকারকে বিপদে ফেলতে চাইবে এবং তারা চাইবে সরকারের পতন হোক। এটা পলিটিক্যাল পার্টিগুলোর হচ্ছে একটা ধরন। এটা উন্নত রাষ্ট্রেও কি পলিটিক্যাল এই মুভমেন্টগুলো হয় না? হয়তো তাদের ধরনটা ভিন্ন। তো বাংলাদেশে জুলাই মাসে যেই অভ্যুত্থানটি হলো, যা শুরু হয়েছিল খুবই ছোট একটি দাবি নিয়ে, আপনার সরকারি চাকরিতে কোটা সংস্কার, পরে আমরা ধীরে ধীরে যেটি দেখলাম যে এক দফায় রূপ নিল যে সরকার পতন। এবং এখন সরকারের সঙ্গে যুক্ত অনেক প্রভাবশালী ব্যক্তিও যেটি বলছেন যেটি মেটিকুলাসলি প্ল্যান ছিল, অর্থাৎ খুবই সুপরিকল্পিত আন্দোলন ছিল। এটি নিয়ে আবার কেউ কেউ বলেন যে হ্যাঁ, তাহলে তো এটা সরকার পতনের আন্দোলনই ছিল, কোটা সংস্কার ছিল না। আমি এখানেও কোনো অস্বাভাবিকতা দেখি না। কারণ একটি আন্দোলন কিভাবে হবে, কিভাবে তার গতিপথ নির্ধারিত হবে, এটিও যারা আন্দোলন করেন তাদের স্ট্র্যাটেজি। সরকারকে বিপদে ফেলা, সরকারের পতন ঘটানো, এটি যদি চূড়ান্ত লক্ষ্য হয়, তাহলে সে কিভাবে আন্দোলনের ডিজাইন করবেন, এটি তো সরকারের সঙ্গে আলোচনা করবে না। ফলে আপনি এখানে যতই ষড়যন্ত্র তত্ত্ব দেন, এখানে বিদেশি ইনভলভমেন্ট ছিল, বিদেশি শক্তি ছিল, বাংলাদেশের বিরোধী দলের বাইরেও এমনকি মেটিকুলাস প্ল্যান যদি থাকেও, এটি তো আমি মনে করি না অস্বাভাবিক। কারণ আপনার বিরুদ্ধে অভিযোগটা কি? সরকারের বিরুদ্ধে অভিযোগ কি? অভিযোগ হলো যে আপনি ডেমোক্রেসি ধ্বংস করেছেন, নির্বাচনী ব্যবস্থাটা ধ্বংস করেছেন, দুর্নীতিকে আপনি বৈধতা দিয়েছেন, অনেকগুলো অভিযোগ। তো তাহলে সেই অভিযোগের পরে এখন কি হচ্ছে, জনগণেরও একটি বড় অংশ যারা নির্দলীয়, ধরেন যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতের বাইরেও তো বাংলাদেশে প্রচুর মানুষ আছেন, তারাও তো চেয়েছিলেন যে একটা ইতিবাচক পরিবর্তন হোক। সেই পরিবর্তনটা ভোটের মাধ্যমে হবে, আন্দোলনের মাধ্যমে হবে, এইটা ডিসিশনটা সাধারণ মানুষ সাধারণত নেয় না। এটা নেয় তার বিরোধী দলের যারা সক্রিয় থাকেন, বিরোধী রাজনৈতিক দল। এখন তারা কিভাবে প্ল্যান করেছেন, কিভাবে মেটিকুলাস প্ল্যান করেছেন, এটা তাদের স্ট্র্যাটেজি। বিপরীতে যখন যে সরকার থাকে, সেই সরকারের দায়িত্ব হচ্ছে বা সেই সরকার চায় যে কোনোভাবে আন্দোলনটাকে দমন করতে। আমরা একদম স্বাধীনতার পর থেকে যতগুলো পলিটিক্যাল মুভমেন্ট বাংলাদেশে হয়েছে, সরকার বিরোধী আন্দোলন, প্রত্যেকটা আন্দোলন কি একভাবে মোকাবেলা করেছে সরকারগুলো? এরশাদের সময় বাংলাদেশে বিরাট গণঅভ্যুত্থান হয়েছে না? গণঅভ্যুত্থান শব্দটি আমরা প্রথমে বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে বড় গণঅভ্যুত্থান যদি আপনি 69-কে বলেন, অর্থাৎ 60-এর দশকের গণঅভ্যুত্থানকে আপনি যদি বলেন,
এর পরের সবচেয়ে বড় গণঅভ্যুত্থানটি আমরা দেখেছি এরশাদের সময় 80-র দশকে। তাহলে কিন্তু এরশাদের সময়ের গণঅভ্যুত্থানে এত প্রাণহানি তো হয় নাই। আবার 2008-এর নির্বাচনের আগে অর্থাৎ 1/11-এর আগে পরে বাংলাদেশের যে একটা পলিটিক্যাল ভলাটাইল সিচুয়েশন ছিল, তখনও একটা সরকার ছিল, 1/11-এর সরকারটা ছিল সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার, তখনও তো এত প্রাণহানি হয় নাই। অর্থাৎ কোন সরকার তার বিরুদ্ধে যে আন্দোলনটি হয় সেটি কিভাবে মোকাবেলা করবে, কিভাবে প্রতিহত করবে, সেটি তার স্ট্র্যাটেজি। এখন লাস্ট যে মুভমেন্টটা হলো জুলাই মাসে, সেটি ছিল একটা সর্বাত্মক আন্দোলন বেসিক্যালি, এবং শুরুটা করলো কারা? একটা নির্দলীয় ফোর্স, যারা স্টুডেন্ট, যারা তরুণ, যারা কোনো পলিটিক্যাল ব্যানারে আসেন নাই শুরুর দিকে। আমরা পরে জানছি যে ভেতরে শিবির ছিল, ছাত্রদল ছিল, সবাই ছিল, কিন্তু তারা প্রথমে পলিটিক্যাল পরিচয়টিকে সামনে আনেন নাই। আনলে পরে সাধারণ মানুষ এই মুভমেন্টে যুক্ত হতো না। যদি মানুষ জানতো যে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে আসলে শিবির, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে অধিকাংশ সাধারণ মানুষই যারা নির্দলীয়, তারা কিন্তু রাস্তায় নামতো না। যখন মানুষ দেখলো যে এটি একটি সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, আবার সেই তাদের সহপাঠীরা খুন হচ্ছে, তার ছেলের বন্ধু খুন হয়েছে, ফলে কিন্তু তার একটা ইমোশন থেকে, যদি সে অনেক লোককে পার্সোনালি আপনি খোঁজ নিলে জানবেন যে অসংখ্য মানুষ যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে বিগত দিনে, এরকম প্রচুর লোক রাস্তায় নেমেছে। কেন নেমেছে? যে আন্দোলনটি সহিংসভাবে দমন করা হচ্ছে। ফলে আওয়ামী লীগের লাস্ট যে মুভমেন্ট দমনের যে কৌশলটা ছিল, যে কোনো মূল্যে প্রতিহত করা, কারণ তারা শুরু থেকেই, আপনি খেয়াল করবেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকেই বলছিলেন যে এটি হচ্ছে ষড়যন্ত্র, জামাত শিবিরের ষড়যন্ত্র। তিনি কিন্তু শুরু থেকে বলছিলেন। রাজাকার শব্দটি তখন বেশ পপুলার হলো। তার মানে কি, সরকার শুরু থেকেই এটাকে হ্যান্ডেল করেছে এইভাবে যে এটি নিছকই সরকার বিরোধী আন্দোলন নয়, এটি হচ্ছে একটি বড় চক্রান্ত, যার পেছনে শিবির আছে, জামাত আছে, আমেরিকা আছে। শেখ হাসিনা বারবার আমেরিকার দিকে তীর ছুটছিলেন যে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিই তাহলে তো আমি ক্ষমতায় থাকতে পারবো। অর্থাৎ তিনি কিন্তু শুরু থেকেই বিষয়টিকে এইভাবে ডিল করার চেষ্টা করছিলেন যে এটি শুধুমাত্রই নিছকই সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন নয়, কিংবা শুধুমাত্রই সরকার পতনের আন্দোলনও নয়, এটি হচ্ছে সর্বাত্মকভাবে একটি জঙ্গি জামাত এদের আন্দোলন, ওনার ভাষায়। যে কারণে এটাকে জায়েজ করবার জন্য তিনি কিন্তু তখন নানাভাবেই চেষ্টা করছিলেন যে কিভাবে মোকাবেলা করা যায়, এবং তার প্রধান ফোর্স ছিল পুলিশ। আমরা দেখলাম যে আন্দোলন দমনের জন্য পুলিশ শুরু থেকেই কিন্তু, প্রথমে ছিল ছাত্রলীগ। ওবায়দুল কাদের যেদিন বললেন যে এই আন্দোলন দমন করবার জন্য ছাত্রলীগই যথেষ্ট, মূলত আন্দোলনটা সহিংস হয়ে উঠবার ক্ষেত্রে মূল ভূমিকাটা পালন করে ওবায়দুল কাদেরের এই সুইপিং কমেন্টটা। এই কমেন্টটার ফলে কিন্তু রাজপথ গরম হয়ে গেল, সহিংস হয়ে উঠল, এবং সরকার তখন যে কোনো মূল্যেই আন্দোলনটা দমন করতে চাচ্ছিল। এবং তখন এক পর্যায়ে বিজিবিও নামলো, সেনাবাহিনী শেষ দিকে নামলো, এবং সেনাবাহিনী যদি তখন নীরব না থাকতো, নীরব থাকার অর্থেই যে তারা যদি পুলিশের মতো রোলটা প্লে করতো, তাহলে হয়তো রেজাল্টটা ভিন্ন হতো। তাহলে ওই সময় যে সরকার ছিল তারা যে কোনো মূল্যেই চেয়েছে আন্দোলনটি প্রতিহত করতে, এবং যখন দেখলো যে বিপরীত দিক থেকেও তাদের ভাষা, সরকারের তো এখন তৎকালীন সরকারের অনেক নেতা এখন তো সোশ্যাল মিডিয়ায় অনেক কথাবার্তা বলছেন, তারা কিন্তু যেটা বলবার চেষ্টা করছেন যে আন্দোলনটা সহিংস করে ফেলেছে আন্দোলনকারীরাই, কারণ গুলিগুলো যেসব মানুষ নিহত হয়েছেন সবগুলি পুলিশ করে নাই, কিছু কিছু গুলি, কিছু কিছু প্রাণহানি অন্যদের থেকেও হয়েছে। সে অন্যরা কারা? তারা বিভিন্ন গোষ্ঠীকে ইঙ্গিত করে, বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে ইঙ্গিত করে, বিদেশি, যেমন সাধারণ মানুষ তো ইঙ্গিত করে যে ওবায়দুল কাদের যাদেরকে নির্দেশ দিয়েছিলেন সেই আওয়ামী লীগের গুলিতেও কিছু নেই। অবশ্যই প্রথম দিকে তো ছাত্রলীগের নেতারা যে গুলি করেছে এই ফুটেজ তো আছে। ফলে আন্দোলনটা সহিংস হয়ে উঠেছে মূলত সরকারের অ্যাটিটিউডের কারণে, কারণ সরকার যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চেয়েছে, এবং সরকারের কনফিডেন্স ছিল যে টোটাল স্টেট মেশিনারিজ যেহেতু তার নিয়ন্ত্রণে, প্রশাসন তার নিয়ন্ত্রণে, পুলিশ তার নিয়ন্ত্রণে, ব্যবসায়ীরাও তার নিয়ন্ত্রণে, ব্যবসায়ীরাও একটা ব্ল্যাঙ্ক চেক তাকে দিয়ে দিয়েছিলেন যে আমরা আপনার সঙ্গে আছি, মৃত্যুর পর পর্যন্ত আপনার সঙ্গে আছি। তাহলে তখন এই অবস্থায় শেখ হাসিনার মধ্যে বা বিগত সরকারের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করেছিল যে কোনো মূল্যে আন্দোলনটা দমন করা যাবে। তখন কিন্তু এই গুলিটা আরো বেশি হয়, কিন্তু খেলাটা ঘুরে যায় মূলত সেনাবাহিনীর রোলের কারণে, সেটা আমরা এখন বুঝি। তাহলে সরকার বা প্রধান কিংবা শেখ হাসিনা যদি সত্যি সত্যি প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের নির্দেশ দিয়ে থাকেন, এটাকে আমি অস্বাভাবিক মনে করি না, কারণ উনি যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। এক, দ্বিতীয়ত আপনি খেয়াল করবেন যে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ কর্মকর্তা বলছিলেন যে স্যার একটা গুলি করি, একটা মরে, বাকিগুলো তো যায় না। তার মানে দেখেন আন্দোলনটা কোন পর্যায়ে চলে গিয়েছিল যে গুলির মুখেও লোকজন সরছে না। তাহলে এই অবস্থায় সরকারকে আরো বেশি ফেরোসাস হতে হয়েছিল। তখন এই বিবিসির ইনভেস্টিগেশনে যেই ফোন কল রেকর্ডটি তারা যাচাই করলো,
এখন সুবিধাটা কি? এখন আমরা বলি এই টেকনোলজির দুনিয়ায়, সোশ্যাল মিডিয়ায় আপনি কোনো কিছু গোপন করতে পারবেন না। আপনি আমি প্রতিনিয়তই কিন্তু নজরদারির মধ্যে আছি। আপনার মনে থাকবে কিনা, কোভিডের সময় একজন খুব খ্যাতিমান স্কলার নোয়াভেল হারিরি তিনি একটা লেখায় লিখেছিলেন এরকম যে প্রযুক্তি এখন মানুষের চামড়ার ভেতরে, প্রতিনিয়তই আপনি কি করেন, কি দিয়ে ভাত খেলেন আজকে সকালে আপনি, এটাও জানা সম্ভব, কারণ আপনি কোথাও না কোথাও ফুটপ্রিন্ট রেখে যাচ্ছেন। ফলে এই যে নির্দেশগুলো যখন সরকারের শীর্ষ মহল থেকে, আপনি যদি আইজিপি কে ধরেন, সাবেক আইজিপি কে, তিনি নিশ্চয়ই ট্রাইব্যুনালে বলবেন যে আমাকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আপনি যদি এসপি কে ধরেন, এসপি বলবে যে আমাকে আইজিপির নির্দেশ ছিল। ওসি কে বললে ওসি বলবে আমাকে এসপির নির্দেশ পালন করেছে। এটা চেইন। তার মানে একটি মুভমেন্ট যখন হয় এবং সেই মুভমেন্টটি দমন করবার জন্য পুলিশ কি রোল প্লে করবে সেটা একান্তই পুলিশের উপর নির্ভর করে না। মাঠ পর্যায়ে যে এসআই গুলিটা করলেন, যে কনস্টেবল গুলি করেছেন, ওই কনস্টেবলের বাপের ক্ষমতা আছে উপরের নির্দেশ ছাড়া গুলি করবে? তাহলে এই চেইনটা আপনি কনস্টেবল টু ওসি, ওসি টু এসপি, এসপি টু ডিআইজি, ডিআইজি টু আইজি, আইজি টু হোম মিনিস্টার। হোম মিনিস্টারের নির্দেশটা কোথা থেকে পেলেন? হোম মিনিস্টারের নির্দেশ কি প্রাইম মিনিস্টারের গ্রিন সিগন্যাল ছাড়া প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়েছে এ নিয়ে তো কোনো সন্দেহ নাই। আপনার লাঠির আঘাতে তো লোক মরে নাই 1500। আবার যারা পুলিশ যারা নিহত হয়েছে তারাও তো লাঠির আঘাতে মরে নাই। কিছু পুলিশকে পুড়িয়ে মারা হয়েছে, আবার অনেক পুলিশ যারা নিহত হয়েছেন তাদের গুলিতেও তো নিহত হয়েছেন। তাহলে পুলিশ, অধিকাংশ পুলিশ কিন্তু জনরোষে নিহত হয়েছেন, কিন্তু আবার গুলিতেও নিহত হয়েছে। নিশ্চয়ই ওই ইনভেস্টিগেশনটা হয়তো ভবিষ্যতে হয়তো হবে। কিন্তু যেভাবেই হোক না কেন, একটি সরকার টিকে থাকতে গেলে সে তার রাষ্ট্রের যে মেশিনারিজ তার সর্বোচ্চ প্রয়োগ করতে চাইবেই। এখন কর্তৃত্ববাদী সরকার আর গণতান্ত্রিক সরকারের তফাৎটা কি? আমি যেই আলোচনাটা করতে চাই, যে ধরেন আমেরিকায় মুভমেন্ট হয় না, ট্রাম্পের বিরুদ্ধে, ট্রাম্প ক্ষমতায়নের পর থেকেই তো মুভমেন্ট হচ্ছে তার বিরুদ্ধে। বিভিন্ন স্টেটে লক্ষ লক্ষ মানুষ তার রাস্তায় নেমে গেল, তার অভিবাসন নীতির বিরুদ্ধে, তার হেলথ পলিসির বিরুদ্ধে নামলো না? সেখানে কি 1500 লোক নিহত হয়েছে নাকি? আমেরিকার আহতও তো হয় নাই। ওরা কিভাবে করে? ওরা জল কামান দ্বারে এবং বড় জোর লাঠি পেটা করে ম্যাক্সিমাম, এবং আটকও করে খুব কম। কিন্তু আপনি দেখেন যে এটা কেন করে না? কারণ এইটা তার পলিটিক্যাল, এইটাতে একটা সংস্কৃতি তৈরি হয়েছে বছরের পর বছর ধরে, যে না আমি চাইলেই আমার অস্ত্র, এই যে পুলিশ যে গুলিটা করলো, যে অস্ত্র দিয়ে, ওই অস্ত্র তো আপনার আমার ট্যাক্সের পয়সায় কেনা। তো বিজিবি যে গুলিটা করলো, সেই বিজিবির ওই অস্ত্রটা, ওই দামি অস্ত্র, ওই যে দূর বলে কি বলে, অনেক দূরে যে সীমান্তে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয় সেগুলো পুলিশের চেয়ে অনেক পাওয়ারফুল, প্রাণঘাতী অস্ত্র। এই অস্ত্র ব্যবহার করবেন তো আপনি সীমান্ত পাহারার জন্য। তো সীমান্ত পাহারার জন্য যে অস্ত্র, আমি বহিঃশত্রু আক্রমণকে রক্ষা করবার জন্য যে অস্ত্র আপনি আমার ট্যাক্সের পয়সায় কিনলেন, সেই অস্ত্র আপনি কখন আপনার নিজের জনগণের বিরুদ্ধে প্রয়োগ করবেন? কখন করেন আপনি? যখন আপনি ফ্যাসিস্ট হন, যখন আপনি কর্তৃত্ববাদী হন, একনায়ক হন। গণতান্ত্রিক সরকার হলে এইভাবে মোকাবেলাটা করতো না। আবার বিপরীতে আপনি যদি শেখ হাসিনার পক্ষে যদি কথা বলতে চান, এই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করলে হয়তো আন্দোলনটা সাকসেসফুল হতো না। তার জায়গা থেকে যদি আপনি দেখেন, যে তার মানে একটি কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন হয়, সরকার তখন যে কোনো মূল্যে আন্দোলনটা মোকাবেলা করতে চায়। তখন সে যে কোনো মূল্যেই টিকে থাকতে চেয়েছিল। সে টিকে থাকতে চেয়েছিল বলেই এই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশটা তিনি দিয়েছিলেন। এইটা বিবিসি যদি ইনভেস্টিগেশন নাও পেত, তাও এটা কাণ্ডজ্ঞান থেকে বোঝা যায়। কারণ প্রাইম মিনিস্টারের এই নির্দেশ ছাড়া হোম মিনিস্টার কখনোই আইজিবি কে এই গুলি করে নির্দেশ, আর পুলিশ, মাঠ পর্যায়ের পুলিশ সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ পাওয়া ছাড়া গুলি করে, এটা ইম্পসিবল। পুলিশ বড়জোর লাঠি পেটা করে, পুলিশ বড়জোর, পুলিশের যে আইনে টিয়ারশেল, পুলিশের আইনে সর্বোচ্চ আপনি প্রাণ বাঁচানোর জন্য গুলিটা করতে পারেন হাঁটুর নিচে। আপনি বুকে কখন গুলি করেন? সে বুকে খুলি উড়ে গেছে। আপনার যে বাচ্চাটা বেলকনিতে খেলছে তার গায়ে গুলিটা কেন লাগবে? এই গুলিটা কোত্থেকে এসছে? ফলে সব ইনভেস্টিগেশন যে প্রপার হয়েছে আমি সেটা মনে করি না। এই ইনভেস্টিগেশনটা হয়তো আরো হবে, কিন্তু প্রাইম মিনিস্টার, তৎকালীন প্রাইম মিনিস্টার যে নির্দেশ দিয়েছেন, তার নির্দেশ ক্যারি করেছেন হোম মিনিস্টার, তার নির্দেশ ক্যারি করেছেন আইজিপি। চেইন, এইটা বিবিসির ইনভেস্টিগেশনে বেরিয়ে এসছে। কিন্তু এই ইনভেস্টিগেশন ছাড়াও এটা কাণ্ডজ্ঞান থেকেই বোঝা যায়। কারণ সরকার তখন চেয়েছিল যে কোনো মূল্যেই টিকে থাকতে, কারণ সে ভেবেছিল, বিশ্বাস করেছিল এবং জনগণকে এই ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করেছিল। এখনো তারা এটা দেয়। আপনি আনফর্চুনেটলি দেখবেন যে এই এতগুলো মানুষ নিহত হলো, যে পুলিশ নিহত হলেন, আমরা তাদের ব্যাপারে সমব্যথী। কারণ সেই পুলিশগুলোর প্রত্যেকটা ফ্যামিলির কি অবস্থা আছে আমরা তো জানি না। ফলে যে সাধারণ মানুষ নিহত হয়েছেন, যে পুলিশ নিহত হয়েছেন, সবাই আমার এই দেশের নাগরিক। তো পুলিশ আমার নাগরিক, যে শহীদ হয়েছেন আবু সাইদ সেও আমার নাগরিক। ফলে প্রত্যেকটা মৃত্যুই অনাকাঙ্ক্ষিত। কিন্তু এই প্রত্যেকটা মৃত্যুর জন্য তাহলে তো যিনি নির্দেশদাতা তিনিই দায়ী। এখন সেটাই, আপনার যেহেতু আন্দোলনটা হয়েছে সরকার পতনের জন্য আন্দোলন হবে, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া।
আবার সরকার আন্দোলন দমন করতে চাইবে, সেটা স্বাভাবিক। সরকারের গত 15 বছরের যে কর্তৃত্ববাদী আচরণ, এটা মানে একেবারে কাঙ্ক্ষিত ছিল। এই আন্দোলনটা কাঙ্ক্ষিত ছিল। এটি জুলাইয়ে না হলেও, জুলাই 24-এ না হলেও 25-এ হতো, 26-এ হতোই না। আন্দোলন চলছিলই। 17 বছর ধরে বিএনপি জামাত আন্দোলন করেছেন সরকারের বিরুদ্ধে, কিন্তু সেই আন্দোলনটা সাকসেসফুল হয় নাই। একটা পরিস্থিতি প্রয়োজন ছিল, সেই পরিস্থিতিটা তরুণরা তৈরি করেছে, সেই পরিণতিটা জুলাই হয়েছে। এবং আমি যেটা বলছি যে ট্যাগলাইন, যে কর্তৃত্ববাদী সরকার এবং ডেমোক্রেটিক সরকারের তফাৎটাই হলো এই, যে কর্তৃত্ববাদী সরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে, তার নাগরিকের বিরুদ্ধে তার ট্যাক্সের পয়সা কেনা অস্ত্রের ব্যবহারটা করে, বুকে গুলিটা করে, হাঁটুতে করে না। ডেমোক্রেটিক সরকার হলে কিংবা কম কর্তৃত্ববাদী হলে সে হয়তো এত প্রাণহানি হতো না। ফলে এইখানে বিবিসি ছেড়ে দিত অথবা আলোচনার টেবিলে বসে যেত। সম্ভবত শেষ দিকে যেটা করতো এরশাদের মতো হয়তো সে ক্ষমতাটা ছেড়ে দিত। এখন তো এই ন্যারেটিভও আছে, আলোচনা আছে যে শেষ দিকে হয়তো শেখ হাসিনা ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু হয়তো পারেন নাই। কোনো কেন শেষ দিক মানে 1-2 তারিখের পর, 1482 হত্যার পরে। এইটাই তো একটা আলোচনা যে আপনি 1400 মানুষ মৃত্যুর পরে কেন সিদ্ধান্তটা নিলেন? আপনি কেন 50-60 জন মৃত্যুর পরে সিদ্ধান্তটা নিলেন না? উনি হয়তো ভেবেছিলেন যে সেনাবাহিনী নামলে পরিস্থিতি চেঞ্জ হবে। যেমন টোটাল গেমটা কখন ঘুরে গেল আপনি যদি মনে থাকে, নিশ্চয়ই আপনি তখন খুবই অ্যাক্টিভ মাঠে। সেটা হলো যে আপনি তো জেলও খেটেছেন, তো সেটা হলো আপনি তখন জেলে, রাইট? তো আপনার যদি ওই সময়ে ওনার ধারণাটা ছিল বা কনফিডেন্স ছিল যে পুলিশ যেহেতু রোলটা প্লে করছে, সেনাবাহিনী নামলে হয়তো পরিস্থিতি ঘুরে যাবে। এবং কারফিউটা যখন দিল, কারফিউটা যখন ভেঙে গেল, কারফিউ যখন মানলো না, তখন সরকারের মধ্যে কিন্তু একটা টনক নড়লো। কারফিউ ভাঙার পরে আমরা তখন শুনছিলাম যে জরুরি অবস্থা জারি হবে, কিন্তু আমরা আবার নিউজ রুমে এই আলোচনা শুনতাম যে কারফিউ যেহেতু ভেঙে ফেলেছে, জরুরি অবস্থাও অ্যাক্টিভ হবে না, জরুরি অবস্থাও ভেঙে ফেলবে। সেই জন্য সরকার জরুরি অবস্থার দিকেও যায় নাই। এই যখন পরিস্থিতি, তখনই সরকার আলোচনা তো ডেকেছিল, কিন্তু সেটাও পরিস্থিতি শেষ দিকে ছিল না, সরকারের গ্রিপে। আসলে মিড জুলাইয়ের পরে, আমি যদি বলি 17-18 তারিখের পরে, আন্দোলনটা আসলে সরকারের নিয়ন্ত্রণে ছিল, আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে, কারণ নিয়ন্ত্রণে ছিল, সামাজিক আন্দোলন। আমি সেটা একদম বাড়িতে সবাই নেমে গেছেন, তো ততক্ষণে সরকারের আসলে কোর্টে বলটা ছিল না। সেই কারণেই আমরা বলি যে কর্তৃত্ববাদী সরকার এটাই করে যে সে শেষ পর্যন্ত বুঝতে পারে না, সে ওভার কনফিডেন্ট থাকে যে আমাকে কেউ না কেউ বাঁচাবে, কেউ না কেউ। মধ্যে সবশেষ তার অস্ত্র ছিল সেনাবাহিনী, কিন্তু সেনাবাহিনী তাদের ভাষায়, তৎকালীন সরকারের ভাষায় যদি বিট্রে না করতো, সেনাবাহিনী যদি ছাত্রদের পক্ষে না দাঁড়াতো, তাহলে তো আমরা আন্দোলনের ফলাফলটা হয়তো ডিফারেন্ট দেখতাম। মানে সেনাবাহিনী তো ওই সময় আসলে মানুষের পক্ষে, দেশের পক্ষে দাঁড়িয়েছে, যে তারা সেনাবাহিনীর কাছ থেকে যেই রোলটা প্রত্যাশিত ছিল আর কোনো প্রাণহানি না হোক, সেনাবাহিনীর কাছ থেকে এই রোলটাই তো প্রত্যাশিত ছিল। আবার এটাও বলা হয় সেনাবাহিনীর উপরে ইন্টারন্যাশনাল চাপও ছিল, যদি সেনাবাহিনী সত্যিই গুলি করতো তাহলে হয়তো তার শান্তিরক্ষী মিশন বন্ধ হয়ে যেত। সেটা ভলকার টুর্কের কথাও তো আমরা বুঝি। নানা রকম অঙ্ক আছে, কোন সিঙ্গেল অঙ্ক দিয়ে আপনি জুলাইয়ের অভ্যুত্থানকে বিবেচনা করতে পারবেন। এটা শুধুমাত্রই একটি কোটা সংস্কার আন্দোলন, তারপরে 1500 লোকের শহীদ হওয়া, তারপরে সরকারের পতন, ব্যাপারটা এত সহজ না। এইখানে অনেক গেম, ইন্টারন্যাশনাল গেম, মেটিকুলাস প্ল্যানের কথা তো মাহফুজ আলম তো স্বীকার করেছেনই, এবং এটা তাদের এন্ড থেকে ঠিকই আছে। মেটিকুলাস প্ল্যান ছাড়া শেখ হাসিনাকে নামাতে পারতেন না। 15-16 বছর আন্দোলন হয়েছে না, সে আন্দোলনে শেখ হাসিনাকে আমরা নামাতে পেরেছেন? পারেনি। তাহলে মেটিকুলাস প্ল্যান ছাড়া শেখ হাসিনাকে নামানো যেত না, এটা যেমন ঠিক। আবার এই প্ল্যানের পার্ট যদি সাধারণ জনগণ, রাজনৈতিক দল না হতো, তাহলে প্ল্যানও বাস্তবায়ন হতো। আবার শেখ হাসিনা টিকে থাকবার জন্য তিনি যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন, এটাকে আমি অস্বাভাবিক মনে করি না। কারণ বিবিসির এই ইনভেস্টিগেশনে এটা আসুক বা না আসুক, কাণ্ডজ্ঞান থেকে আমরা বুঝি যে এই ধরনের সরকার যারা কোনো না কোনো ভাবেই টিকে থাকতে চায়, তারা এই পথেই যায়, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের দিকেই যায়। সো দ্যাট আসলে এখন যেহেতু মানে অনেকটাই আপনার ভাষ্য অনুযায়ী যেটা কাণ্ডজ্ঞান থেকেই বোঝা যায়, তাহলে এই হত্যার দায় শেখ হাসিনাকেই নিতে হবে, এবং যারা একেবারে দায়িত্বশীল চেয়ারে থেকে এই কাজটি করেছেন তাদের আসলে বিচার নিশ্চিত করতেই হবে। না, এ নিয়ে তো কোনো দ্বিমতের সুযোগ নাই। যখন আপনার একটি আন্দোলন হয়, এবং ওই যে পুলিশ সদস্যরা গুলি করতে গিয়ে জনরোষের মুখে পড়ে মরেছে, সে মৃত্যুর দায় তো শেখ হাসিনা। এখন ওইভাবে হিসেব করলে সব দায়ই তার, মানে আপনি সরকারের প্রধানে যিনি দায়িত্বে থাকেন, আলটিমেটলি তারই দায়। কারণ দায়টা আপনি আরো পেছনে যেতে হবে, আপনাকে এই আন্দোলনটা হলো কেন, এরকম একটি মুভমেন্ট। তার যদি আপনি খুবই নিরীহ দাবি কোটা সংস্কার আন্দোলন, কিন্তু আসলে তো শুধু কোটা সংস্কার আন্দোলন না, এটা তো দীর্ঘদিনের মানুষের যে ক্ষোভ। আপনি ইলেকটোরাল প্রসেসকে ধ্বংস করলেন, আপনি ডেমোক্রেসি খেয়ে দিলেন, আপনি করাপশনকে প্রাতিষ্ঠানিকীকরণ করলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করলেন। আপনি যে অপরাধ বিবেচনা করেন তো 100 অপরাধ। ফলে এইখানে শুধুমাত্রই একটি দাবিতে আন্দোলনটা হয়েছে। আবার
শুধুমাত্র জুন জুলাইয়ের আন্দোলনে শেখ হাসিনা পতন হয়ে গেছে ওই ন্যারেটিভে দেওয়ার সুযোগ নাই, যে শুধু ছাত্ররা নেমে আন্দোলন করে শেখ হাসিনা, এটি একটা পরিণতি। এটা একটা পরিণতি হয়েছে জুলাইতে এসে, কিন্তু আন্দোলনটি শুরু তো আসলে 14-15 থেকে। আপনি যদি ধরেন 2013 সালের পর থেকে, 13 সালের পর হেফাজতের ক্র্যাকডাউনের পর থেকে, রাইট। এবং এইটা সামগ্রিকভাবে পলিটিক্যাল মুভমেন্ট, এইটাকে শুধুমাত্র নন পলিটিক্যাল মুভমেন্ট বলবো। অনেকগুলো অন্যায়ের যোগফল, অনেকগুলো ক্ষোভের। এখন রাইট, এখন আপনি বলছেন যে সমস্ত দায় শেখ হাসিনার, আবার শেখ হাসিনা টিকে যেতেন আগস্টে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতেন, তাহলে তো এই আলোচনায় টকশোতে আমরা জাস্ট অন্য কথা বলতাম, আমরা উল্টা কথা বলতাম, যে এই যারা করেছে তারা সত্যিই দেশের বিরোধী, দেশদ্রোহী, তারা আমেরিকার পয়সা খেয়ে এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করেছেন। এই যে হাসনাত, আসিফ, মাহফুজ, এদের অধিকাংশকে আমরা খুঁজেই পেতাম না, তারা অনেকে নিহত হতেন, গুম হয়ে যেতেন, ফাঁসি যেতেন, আপনাকে আমরা খুঁজে পেতাম না। ফ্যাক্ট। তাহলে জেতার পরে আলোচনাটা একরকম, হারার পরে আলোচনাটা একরকম। আমিন ভাই, আরেকটা আলোচনা করতে চাই। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এর আগের নির্বাচনগুলো বিদেশি কিছু পর্যবেক্ষকরা বৈধতা দিয়েছে শেখ হাসিনার এই একতরফা নির্বাচনকে, গণতন্ত্র ধ্বংসের নির্বাচনকে। এবার আর পরবর্তী নির্বাচনে আর এই ধরনের সুযোগ দেওয়া হবে না। এইটা কালকে আমি শুনলাম বক্তৃতাটা, আমার কাছে ইন্টারেস্টিং মনে হলো। তারপরে আমি একটু ইনভেস্টিগেট করবার চেষ্টা করলাম যে আসলে গত 3টি নির্বাচন কারা পর্যবেক্ষণ করেছেন, উনি যাদেরকে ইঙ্গিত করেছেন বিদেশি পর্যবেক্ষক বলেছেন। এখন দেশীয় যারা পর্যবেক্ষক আমাদের বড় বড় সংস্থা বা মাঝারি, তারাও অনেকে কি অ্যাপারেন্টলি বৈধতা দেয় নাই, দিয়েছে। তাহলে তারা কি পর্যবেক্ষণ করতে পারবে? এক। দ্বিতীয়ত, আমি একটু শেষ যে ইলেকশনটা হলো 24 7 জানুয়ারি, আমি একটু ইনভেস্টিগেট করলাম, যে কিন্তু আমি আবার সরি বলে নেই যে আমি ইলেকশন কমিশন থেকে ক্রস চেক করতে পারি, আবার কিছু তথ্য ভুল হতে পারে। অ্যাপারেন্টলি আমি বলি আপনাকে, 24-এর ইলেকশনে কারা এসেছিল বিদেশি? এসেছিল ওআইসি, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন, নেপাল, ভারত, ভুটান, চীন, রাশিয়া, তারাও পর্যবেক্ষক পাঠিয়েছিল। পাঠায়নি কারা? যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, যুক্তরাজ্য, এরা পাঠায়নি। এবং যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন তারা তখন বলেছিল, আমি কোট করছি, যে নিম্ন অংশগ্রহণকারী নির্বাচন এবং বিরোধী দলীয় অনুপস্থিতি গণতন্ত্রের জন্য হতাশাজনক, এটি তারা বলেছে। কমনওয়েলথ বলেছিল কিছু এলাকায় শান্তিপূর্ণ ভোট হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে প্রতিযোগিতা ছিল না। আমি এইটাকে কোট করি। এখন ওআইসি, এটি বিরাট সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, তারা বলল কিছু জায়গায় শান্তিপূর্ণ হয়েছে, বাস্তবিক অর্থে প্রতিযোগিতা ছিল না। এইটাকে কি সিইসি মহোদয় কি বলবেন? ইলেকশনকে বৈধতা দেওয়া বলবেন আপনি? যদি উনি মনে করেন যে হ্যাঁ এই কথার ফলেও 24-এর ইলেকশনটা বৈধতা পেয়েছে, তাহলে কি আপনি আগামী ইলেকশনে ওআইসিকে আসতে দেবেন না? এটা আমার প্রশ্ন। এরপরে আপনি আসেন 18-র ইলেকশনে। 18-র ইলেকশনে কারা কারা এসেছিল? আইআরআই, যেটা ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট, তারপর এসেছিল এনডিআই, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, তো কমনওয়েলথ এসেছিল, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এসেছিল, ওআইসি তারা এসেছিল। ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণ তারা পাঠায়নি, তারা বলেছিল যে অংশগ্রহণমূলক হয়নি নির্বাচন। এবং কমনওয়েলথ কি বলেছিল? কমনওয়েলথ বলেছিল নির্বাচনের দিন শান্তিপূর্ণ থাকলেও ভোট গ্রহণের আগেও পরে সহিংসতা অনিয়ম ছিল। দেখেন আপনি, এখন এইটার অর্থ কি বৈধতা দেওয়া? কমনওয়েলথ কিন্তু স্টেট বলে নাই যে 18 নির্বাচনটা কি ছিল। 18 নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল, কিন্তু নির্বাচনটা কি ছিল আমরা তো জানি, রাতের ভোট বলে, যেটাকে আমরা কোট আনকোট করি। তাহলে কমনওয়েলথের এই স্টেটমেন্টের পরে আপনি সিইসি বা আপনার ইলেকশন কমিশনের যে বডি, তারা কি বলবে যে কমনওয়েলথের এই স্টেটমেন্টটা হচ্ছে নির্বাচনকে বৈধতা দেওয়া, তাহলে আমরা কমনওয়েলথকে আসতে দিব না? আর কমনওয়েলথের মতো প্রতিষ্ঠানকে আপনি আসতে দেবেন না, এটা সম্ভব হবে আগামী নির্বাচনে যদি এই সরকারের অধীনে নির্বাচন হয়। এরপরে আইআরআই, এনডিআই কি বলেছিল? যে ভোটারদের মধ্যে ভয় ও আতঙ্ক কাজ করেছে, রাজনৈতিক সহিংসতা, সেন্সরশিপ ও ভিন্নমত দমন ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তার মানে এরা কিন্তু এখানে বৈধতা দেয়নি, তাদের বক্তব্য অনুযায়ী এটি বৈধতা পায়। আমরা এবার যাই 14তে কারা এসেছিল? 14-র ইলেকশনটা তো আমরা জানি যে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা, ফলে ওইটা তো পর্যবেক্ষণ লাগে না, ওইটা তো অ্যাপারেন্টলি সাদা চোখেই আমরা বুঝি এটা কোনো ভোট না। যদিও বাংলাদেশের সংবিধানে অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট হলেও এটা বৈধ যে কোনো আসনে। আমরা এটা নিয়ে অনেক সময় বলেছি, লিখেছি। নির্বাচন সংস্কার কমিশন যে একটা প্রতিবেদন দিল, আমাদের সঙ্গে কথা বলেছে, আমরা প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা অন্তত এমন একটা বিধান সুপারিশ করেন যে কোনোভাবেই কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারবে না। যদি কোনো আসনে একাধিক প্রার্থী না থাকে, সেখানে রিশিডিউলড হবে, ওই আসনে ভোট হবে না। ভোটের পরে আপনি সেখানে পরে নির্বাচন, অর্থাৎ একজন প্রার্থী উইদাউট কন্টেস্ট জিতে আসবেন, এটা কোনো হতে পারে না। এবং এই বিধানটা নির্বাচন হলো না, ওটা সিলেকশন হয়ে গেল। আবার সংবিধানে আপনাকে বলে দিয়েছে নির্বাচিত প্রতিনিধি থাকবেন, তা আপনি সংবিধানে বলে দিচ্ছেন নির্বাচিত প্রতিনিধি থাকবেন, আবার নির্বাচন ছাড়া উইদাউট কন্টেস্ট হয়ে গেলে সেটাও বৈধ। এটা একটা সাংঘর্ষিক। পরে কিন্তু নির্বাচন সংস্কার কমিশন এই সুপারিশটা করেছে যে কোনোভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে আসতে পারবে না। 14 ইলেকশনে আমরা দেখলাম যে অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেল।
এবং ওই নির্বাচনটি আপনি জানেন বিএনপি অংশগ্রহণ করে নাই, যে কারণে ওই সময় কিন্তু বিদেশি পর্যবেক্ষক এসেছিল খুবই কম। এসেছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, এরা পাঠায়নি। এরা পাঠায়নি। এবং যুক্তরাষ্ট্র তখন বলেছিল এই নির্বাচন জনগণের ইচ্ছার পূর্ণ প্রতিফলন ঘটাতে পারেনি। ইউরোপীয় ইউনিয়ন বলেছিল নিরাপদ, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচন না হওয়ায় তাদের প্রতিনিধি পাঠায়নি। কমনওয়েলথ জাতিসংঘ পর্যবেক্ষণ করতে পাঠায়নি। 14তে আলটিমেটলি কোনো বড় বিদেশি সংস্থায় আসলে আসেনি, কিন্তু দেশীয় পর্যবেক্ষণ অনেক ছিল। দেশীয় পর্যবেক্ষকদের মধ্যে কেউ কিন্তু আপনার মনে থাকবে তখন কিন্তু মৃদু ভাষায় সমালোচনা করেছিল। এই মৃদু ভাষায় সমালোচনার কারণটা কি? কারণ তারা জানে বাংলাদেশে যদি নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা যারা এনজিও যারা কাজ করে তাদের বড় অংশই বিদেশি ফান্ড নিয়ে কাজ করে এবং এদের টাকাটা আসে এনজিও ব্যুরোর মাধ্যমে। ওখান থেকে ক্লিয়ারেন্স লাগে। সরকার যদি চায় এনজিও ব্যুরোকে দিয়ে ওই টাকা আটকে দেবে। যে কারণে বাংলাদেশে যারা এনজিও বিদেশি ফান্ড নিয়ে কাজ করে তাদের পক্ষে খুব শক্ত স্টেটমেন্ট দেওয়া কঠিন। ওই কারণে আমরা দেখেছি 14 ইলেকশনের পরে যারা বাংলাদেশি এনজিও যারা পর্যবেক্ষণকারী সংস্থা তাদের কথাবার্তাও ছিল মাঝামাঝি, ধরি মাছ না ছুঁই পানি। কেউ কেউ একটু সাহসী মন্তব্য করেছেন যে না এইভাবে ইলেকশনটা হয় নাই, সবার অংশগ্রহণ ছিল না, সবার জনগণের কি সব জনগণের প্রতিফলন ঘটেনি, আকাঙ্ক্ষার প্রতিফলন, এই কথাগুলো বলেছে। এখন আমার ইলেকশন কমিশনের কাছে প্রশ্ন হলো এই দুটি। নাম্বার 1, আপনারা বলছেন যে যারা নির্বাচনকে বৈধতা দিয়েছে তাদেরকে আপনি আসতে দেবেন না, বিদেশি পর্যবেক্ষণকারী সংস্থা। এখন বৈধতা দিয়েছে মানদণ্ডটা কি? কোন স্টেটমেন্টকে আপনি বলবেন বৈধতা, কোন স্টেটমেন্টকে বলবেন আপনি সমালোচনা, এটি পরিষ্কার করতে হবে তাদের। 2, যদি এই অভিযোগে আপনি বিদেশি পর্যবেক্ষকদের আসতে না দেন তাহলে দেশের যেসব পর্যবেক্ষণকারী সংস্থা তারা স্বাধীনভাবে কথা বলতে পারেনি তারা কি আসবে? আর যদি না আসে তাহলে তারা কারা পর্যবেক্ষণ করবে? বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা কিন্তু অনেক বেশি না। ধরেন ফেমা, জানিপপ, এরকম হাতে গোনা কিছু 5-7টি প্রতিষ্ঠান করে যাদেরকে আমরা নাম জানি, আর ছোট ছোট অনেকে করে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন অনেকে করে, সেগুলোকে আমরা ওইভাবে আমলে নেই না। অনেকে ধান্দাবাজিও করে, অনেক সংস্থার বিরুদ্ধে আমি দীর্ঘদিন নির্বাচন কমিশন বিটে রিপোর্টিং করার কারণে আমি তো দেখেছি যে নির্বাচনের পর্যবেক্ষণের কার্ড নেওয়ার জন্য অনেকে এটা করে, কারণ ওই কার্ড নিয়ে তারা কোনো না কোনো পলিটিক্যাল পার্টির পারপাস সার্ভ করে। তাহলে এইটার আরেকটা আলোচনা। তাহলে ইলেকশন কমিশনের জন্য একটা আগামী পর্যবেক্ষণের যখন তারা লিস্ট করবেন সংস্থা, তখন একটা চ্যালেঞ্জ হবে যে আসলে কোন কোন মানদণ্ড আমি দিব। আপনি যদি গ্রস হিসাব করেন তাহলে কিন্তু মেজরিটি এই পর্যবেক্ষণ সুযোগই পাবে না। আবার বড় বড় সংস্থা যারা পর্যবেক্ষণ করে অভ্যস্ত তাদেরকে আপনি যদি ওই যুক্তিতে বাদ দিয়ে দেন তাহলে কারা করবে? সেটা নিয়ে বিতর্ক তৈরি হবে। ফলে এই আলোচনাটি আমার মনে হয় আগামী দিনগুলো, বিশেষ করে ইলেকশনের তফসিল ঘোষণার পরে আলোচনাটি আরেকটু লার্জ স্কেলে আমরা করবার সুযোগ পাবো। আমিন ভাই, আমরা একেবারে শেষ দিকে আমরা একটি বিষয়ে আলোচনা করে শেষ করব, সেটি হচ্ছে ফেনীতে এই মুহূর্তে বন্যা চলছে এবং গত বছরেও এই সময় বন্যা হয়েছে এবং বাঁধ ভেঙে গেছে। এবছরও বাঁধ ভেঙে গেছে এবং বন্যা হচ্ছে। বিপদ সীমার উপর দিয়ে 137 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। সে জায়গার মানুষগুলো অনেকেই ঘর ছাড়া, অনেকেই বাস্তুচ্যুত হয়ে যাচ্ছেন। এটি আসলে এই বন্যাটি আমরা দুইভাবে একটু দেখতে চাই, একটি হচ্ছে পলিটিক্যালি, একটি হচ্ছে প্রাকৃতিক। একদম রাইট, এটা মূলত পলিটিক্যালি। আপনার মনে থাকবে গত বছর 5ই আগস্টের পলিটিক্যাল পরিবর্তনের পরেই আগস্ট মাসেই এই সেম বন্যা হয়েছিল আপনার ফেনী অঞ্চলে, ফেনী, নোয়াখালী, ওই বেল্টে। এবং আপনি জানবেন যে কুমিল্লার এমন এমন অঞ্চলে বন্যা হয়েছে যে অঞ্চলে বন্যার রেকর্ড কম। তখন বন্যাটা হয়েছিল ভারতের একটি বাঁধ ভেঙে, একটা তাদের ব্যারাজ খুলে দেওয়া হয়েছিল, তার ফলে তুমুল বেগে পানি আসলো। তখন আমি 28শে আগস্ট ডেইলি স্টারে একটা কলাম লিখেছিলাম যে নদী খুন করে বন্যার জন্য কান্না। কারণটা কি? যে বাংলাদেশের যে জিওপলিটিক্যালি এর যে অবস্থান, এটা বদ্বীপ, এইখানে বন্যা হবে স্বাভাবিক। প্রতি বছর এখানে জুলাই আগস্টে বন্যা হবে, এটা আমাকে ধরে নিতে হবে, কারণ আমার এটা ডেল্টা তো। আর আমরা ভাটির দেশের, উজানে হচ্ছে ভারত, উজানের দেশের লোকেরা সবসময় এটা প্রিভিলেজ পায়, কারণ পানিটা ওর ওখান থেকে নামে এবং তার ব্যারাজ থাকে, বাঁধ থাকে, এবং যখন ওখানে পানিটা ওভারফ্লো হয় সে ব্যারাজ খুলে দেয়, কারণ সে তার নিজের পিপলকে বাঁচাতে চায়, তার জমিকে সে রক্ষা করতে চায়, তার জায়গা থেকে। এটা তার পলিটিক্সটা ঠিক। এখন আপনি যখন ভাটির দেশের মানুষ, আপনার স্ট্র্যাটেজিটা কি? আমার দেশের ক্ষতিটা আমরা কি করেছি এই ফেনী অঞ্চলে, যেখানে আজকে সবচেয়ে বেশি ট্র্যাজেডি হচ্ছে। এইখানে আপনি যদি দেখেন বিগত বছরগুলোয়, অন্তত গত 2-3 দশকে উন্নয়নের নামে, বিভিন্ন প্রজেক্টের নামে যেভাবে নদীগুলোকে ডিস্ট্রয় করা হয়েছে। আপনি একটা বিরাট নদী, এইটাকে খাল বানিয়েছেন, বাঁধ দিয়েছেন এমন ভাবে যে ওই নদীর প্রবাহ আপনি কমিয়ে দিয়েছেন।
প্রচুর, একটা নদী কিন্তু এককভাবে বইতে পারে না, ওর সঙ্গে প্রচুর কানেক্টিং খাল লাগে, ছোট ছোট নদী লাগে। এই কানেক্টিং খাল এবং ছোট নদীগুলোতে মাছের প্রজেক্ট করা হয়েছে, আপনি গেলে দেখবেন। তারপরে প্রত্যেকটা নদীর দুই তীরে আপনি ইন্ডাস্ট্রি করছেন, বাড়িঘর করছেন। প্রত্যেক সরকারের আমলে যারা পলিটিক্যালি পাওয়ারফুল, স্থানীয়ভাবে প্রভাবশালী, তারা সবচেয়ে সহজ হলো বাংলাদেশের নদী দখল করা। নদী আপনি প্রথমে গার্বেজ টার্বেজ দিয়ে, তারপরে একটু মাটি দিয়ে উঁচু করে, তারপরে মসজিদ বানায়, একটা পলিটিক্যাল পার্টির সাইনবোর্ড দেয়। এইভাবে করে করে ফেনী অঞ্চলের মেজর নদীগুলোকে, মেজর খালগুলোকে, মেজর ছোট নদীগুলোকে ধ্বংস করা হয়েছে। এবং আরেকটা বড় ডিজাস্টার হয়েছে, আমার প্রত্যেক বছর এই বাংলাদেশের নদীগুলো থেকে যে পরিমাণ পলি যায়, এই পলিটা তো প্রত্যেকটা নদী হয়ে সমুদ্রে যাবার কথা, কিন্তু সমুদ্রে যাবার মতো ওর তো স্রোত নাই। ফারাক্কা বাঁধের কারণে আমার নদীর স্রোত কমে গেছে, ফলে হয়েছে প্রত্যেকটা নদীর যে তলদেশ উঁচু হয়ে গেছে, ফলে ও পানি ধারণ ক্ষমতা কমে গেছে। যখনই জুলাই মাসে অতিবৃষ্টি হয়, উজান থেকে পানি নেমে আসে, তাহলে এই পানিটা তো সমুদ্রে যেতে পারছে না, দুই পাশে যায়, প্লাবিত হবে। তেমন এই যে ভুল উন্নয়ন পরিকল্পনা, নদী দখল, দূষণ, এবং গত বছর এই বন্যার সময় আমাদের বরিশাল অঞ্চলের একটা ভলান্টারি গ্রুপ, ওরা একটা বড় লঞ্চ, আপনি জানেন বরিশালের মানুষ আপনি, যে আমরা ঢাকা বরিশাল রুটে যে লঞ্চগুলো যাতায়াত করি, বিরাট বিরাট লঞ্চ, একটা ভলান্টারি গ্রুপ ওরা ফেসবুকে পোস্ট দিল যে আমরা লঞ্চ নিয়ে ফেনীতে ত্রাণ দিতে যাব সহায়তার জন্য। আমি তখন ওদের গ্রুপে একজনকে লিখলাম ফেসবুকে যে আপনারা এই লঞ্চ নিয়ে যেতে পারবেন না। তারা খুব কেন যেতে পারবো না, বললাম যে আপনি যেই অঞ্চলে যাবেন ওই অঞ্চলে এই লঞ্চ ঢুকবেই না, কারণ ওই লঞ্চ ঢুকবার জন্য যে প্রবাহ থাকতে হয়, প্রবাহ নাব্যতা না। এবং কিছু কিছু ডিভাস্টেটিং স্লুইস গেট আছে, এই স্লুইস গেট করতে গিয়ে আপনি নদীর যে মাঝারি সাইজের লঞ্চও যেতে পারে না। তাহলে আপনি নদীমাতৃক দেশে একটা জায়গায় লোকেরা ভলান্টারি ওয়ার্ক করবার জন্য ত্রাণ নিয়ে যাবে, সেটা যেতে পারছে না, আপনার নদী আপনি ধ্বংস করেছেন। নদীমাতৃক দেশে আপনি নদী ধ্বংস করে উন্নয়ন করছেন, সেই দেশে বন্যা তো হবেই। তাহলে আপনাকে আগে এই যে খালগুলো ধ্বংস করা হয়েছে, এই উদ্ধার করাটা খুব জরুরি। আমাদের এখন যিনি পরিবেশ উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরে আমরা প্রত্যাশা করেছিলাম যে অন্তত ওখানে একটা মাস্টার প্ল্যান নেবেন। পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে অ্যাক্টিভিস্ট ছিলেন উনি, আমি মনে করি উনি এখনো অ্যাক্টিভিস্ট। অন্তত পক্ষে যেই অঞ্চলের নদীগুলোকে ম্যাসিভ আকারে ধ্বংস করা হয়েছে, এগুলোকে আপনি অন্তত প্রবাহটা ফিরিয়ে আন। নদীর প্রবাহ যতক্ষণ পর্যন্ত আপনি ফিরিয়ে আনতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই বন্যা নিয়ে কান্নার কোনো অর্থ হয় না। কারণ আপনাকে মানতেই হবে প্রত্যেক বছর উজানে পানি বাড়বে, ওরা পানি ছাড়বেই, ও তার দেশের পিপলকে ওর বাঁচাইতে হবে। তো কিন্তু আপনার দায়িত্বটা হচ্ছে যে আপনি এই যে পানিটা আসবে, অতিবৃষ্টি হবে, বৃষ্টি বেশি হলে সেই দায়িত্ব, সেটা তো আমার হাতে নাই, তাই না? তো প্রাকৃতিক কারণে বৃষ্টিটা হবে, এটা হচ্ছে প্রাকৃতিক, আপনি যেটা বললেন এটা হবে, বন্যাটা হবে, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে এই পানিটা আমার সমস্ত নদী, খাল, চ্যানেল হয়ে এবং খালের প্রবাহটা ঠিক রাখা। এবং এখানে কূটনৈতিক কিছু তৎপরতার বিষয়, আমার নদী কূটনীতি ফেইলড। বিগত বছরগুলো নদী কূটনীতি বলে আমরা কিছুই করতে পারিনি। ভারতের সঙ্গে নদী কূটনীতিতে আমরা শতভাগ ব্যর্থ। একটা জেআরসি বলে একটা প্রতিষ্ঠান আছে, অথর্ব প্রতিষ্ঠান, জয়েন্ট রিভার কমিশন, এরা কবে বৈঠক করেছে আমি জানি না। জেআরসির কাজটা, এবং এই বৈঠকে তো কোনো ফল হয়েছে কিছুই হয় না। এবং ভারতের সঙ্গে আমরা নদী নিয়ে কোনো কূটনীতি করতে পারি নাই। এইখানে আমাদের একটা নতজানু পররাষ্ট্রনীতি বরাবর কাজ করেছে। আর এই সরকারের আমলে তো ভারতের সঙ্গে আমাদের কূটনীতিই নাই, আমাদের সম্পর্ক। এবং একসময় দেখেন যে খরা মৌসুমে আমরা শুকিয়ে মরি, আবার বর্ষা মৌসুমে আমরা ডুবে মরি। এটি হচ্ছে একেবারে ভারতের সাথে যে নদী কূটনীতিতে আমরা আমাদের ব্যর্থতা আর আমাদের উন্নয়ন পরিকল্পনার ব্যর্থতা। আমরা ডেভেলপমেন্টকে মনেই করেছি যে রাস্তা বানাও, নদীমাতৃক দেশে আমার সমস্ত উন্নয়ন, নদীকে সুগম করাও এক ধরনের নদীপথটাকে রেখে আমি আমার প্রধান যোগাযোগ ব্যবস্থাটা করতে পারতাম। আপনি 6 ঘন্টায় নদীপথে তো আমরা বরিশালে ঢাকা থেকে গিয়েছি। পদ্মা সেতু হওয়ার পরের মাসেই ওই গ্রিন লাইন ওয়াটার সার্ভিস বন্ধ হয়ে গেল, কারণ সে প্যাসেঞ্জার পায় না। তো বাংলাদেশের যে নদী, প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা জেলায় আমি নৌপথে যেতে পারতাম, কিন্তু আপনি সমস্ত ডেভেলপমেন্ট করলেন রাস্তায়, কারণ বিদেশিরা পয়সা দেয় রাস্তায়, বিদেশিরা নৌপথে পয়সা দেয় না, কিন্তু জায়গা নৌপথে পয়সা দেয় না। ফলে এইটা একটা পলিটিক্স, ডেভেলপমেন্টের পলিটিক্সটাও ভুল। আমরা ডেভেলপমেন্ট পলিটিক্সেরই খেসারত আমরা দেখছি। আমিন ভাই, আমরা একেবারেই সময় শেষ, আমরা আর একদিন আলোচনা শুনবো আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, আমরাও আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।